আমি মোহাম্মদ মিনারুল ইসলাম শামীম, সৈয়দ আহমেদ কলেজ প্রভাষক রসায়ন। আর আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা আমাদের রসায়ন প্রথম পত্র গুণগত রসায়ন থেকে দ্বিতীয় অধ্যায়। আর তোমরা অনেকেই জানো যে গতকালকে তোমাদের জন্য ল্যাবরেটরির ব্যবহার বিধি সংক্রান্ত যে আরেকটা টপিক ছিল ফার্স্ট এইড বক্স, এই ফার্স্ট এইড বক্স নিয়ে আমি তোমাদের গতকাল আলোচনা করেছি এবং এটা অবশ্যই তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো। আজকে তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ শিরোনাম আহ্বাহ নীতি। আজকে আহ্বাহ নীতি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে তোমাদেরকে সৈয়দ আহমেদ কলেজ রসায়ন বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো। আর করোনার এই মহামারীর কারণে তোমাদের পড়াশোনা যদিও অনেক বিঘ্ন ঘটতেছে, তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সহ আমাদের কলেজের অধ্যক্ষ স্যার তোমাদের পড়াশোনাকে গতিশীল রাখার লক্ষ্যে এবং পড়াশোনাকে বেগতিক করার লক্ষ্যে এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আর এই ক্লাসে আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আহ্বাহ নীতি। তোমরা অনেকেই জানো যে আহ্বাহ নীতি গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করেছি বা ইলেকট্রন বিন্যাস যখন শিখেছি তখন কিন্তু আমাদের আহ্বাহ নীতিটা অনেক ভালো করে শিখতে হয়েছিল। তাছাড়া হুন্ডের নীতি আছে, পলির বর্জন নীতি, এই নীতিগুলো কিন্তু আমাদের রসায়নের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের ইলেকট্রন বিন্যাস করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর আজকে আমাদের এই আলোচনার বিষয়টা একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি তোমাদের জন্য এটা খুব সহায়ক ভূমিকা পালন করবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় আহ্বাহ নীতি। তোমরা অনেকেই জানো যে আহ্বাহ নীতিটা হচ্ছে যে পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে পর্যায়ক্রমে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তোমাদের সুবিধার্থে আবার বলছি, পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে পর্যায়ক্রমে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এই নীতিটাই হচ্ছে আহ্বাহ নীতি। বিজ্ঞানী আহ্বাহ এই নীতিকে আবিষ্কার করেছিলেন, এজন্য তার নাম অনুসারে এই নীতিকে বলা হয় আহ্বাহ নীতি। আর এই আহ্বাহ শব্দটি একটি জার্মান শব্দ, এটা জার্মান ভাষা থেকে আসছে। এই জার্মান শব্দটির অর্থ হচ্ছে যে নিম্ন থেকে পর্যায়ক্রমে উচ্চ ক্রমের দিকে দেওয়া, অর্থাৎ নিচুর দিক থেকে উচ্চ ক্রমের দিকে দেওয়াটাই হচ্ছে আহ্বাহ। এটা জার্মান শব্দ থেকে আসছে। আর আমরা একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি যে আমরা বলছি যে কি পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তো আমাকে জানতে হবে যে আসলে কোনটা নিম্ন শক্তির অরবিটাল এবং কোনটা উচ্চ শক্তির অরবিটাল। তোমরা জানো যে নিম্ন শক্তির অরবিটাল এবং উচ্চ শক্তির অরবিটাল এটা বের করার জন্য আমাদের যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানের যোগফলের উপর ভিত্তি করে আমরা অরবিটালের শক্তি নির্ণয় করতে পারবো। আবার বলছি, কোন একটা অরবিটাল কতটুকু শক্তি সম্পন্ন হবে, অর্থাৎ কোনটি নিম্ন শক্তি স্তর হবে কোনটি উচ্চ শক্তি স্তর হবে, এটা নির্ভর করবে প্রধান কোয়ান্টাম সংখ্যা n ও সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানের যোগফলের উপর, অর্থাৎ n প্লাস l এর মানের উপর নির্ভর করবে আর কি। তা তোমরা ইতিপূর্বে অবশ্যই ক্লাস করেছো যারা, তারা জানতে পারবে যে আমাদের কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি, যে পরমাণুতে ইলেকট্রন সমূহকে বর্ণনা করার জন্য যে সকল সংখ্যা ব্যবহার করা হয় এদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আবার তোমাদের সুবিধার্থে বলছি, পরমাণুতে ইলেকট্রন সমূহকে বর্ণনা করার জন্য যে সকল সংখ্যা ব্যবহার করা হয় সেগুলোকেই বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আর আমরা জানি কোয়ান্টাম সংখ্যা চার প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তোমরা প্রত্যেকেই জানো যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ n এর মান যখন 1 হবে তখন এটা প্রথম শক্তি স্তর হয়, আর n এর মান যখন 2 হবে তখন দ্বিতীয় শক্তি স্তর হয়, n এর মান যখন 3 হবে তখন এটা তৃতীয় শক্তি স্তর হবে। এভাবে পর্যায়ক্রমে যাইতে থাকবে আর কি। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা এটাকে ছোট হাতের l দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে অরবিটালের শক্তি আমরা নির্ণয় করতে পারবো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা ছোট হাতের n ও সহকারী কোয়ান্টাম সংখ্যা ছোট হাতের l এর মানের যোগফলের উপর আর কি। দেখো কিভাবে নির্ণয় করতে হয় কোন একটা শক্তি স্তরের মান আর কি। এটা নির্ণয় করার জন্য তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পটাশিয়াম 19, অর্থাৎ পটাশিয়াম একটা মৌল, এটা একটা ধাতু আর কি। তোমরা অনেকেই জানো যে সকল মৌলের বাংলা উচ্চারণের শেষে আম থাকে, এরা বেশিরভাগ ক্ষেত্রে ধাতু হয়। আর পটাশিয়াম একটি ধাতু, এটাকে ক্ষার ধাতু বলা হয়। তোমরা জানো পর্যায় সারণীতে পটাশিয়াম মৌলটি 1 নম্বর গ্রুপে অবস্থান করেছে, এজন্য পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয়। তো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, অর্থাৎ প্রোটন সংখ্যা 19, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 19। এক্ষেত্রে এই 19 ইলেকট্রন বিশিষ্ট পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে দেখো আমাদের 19টি ইলেকট্রনের ভিতর ইতিমধ্যে 18টি ইলেকট্রন কিন্তু দেওয়া হয়ে গেছে, আর বাকি একটি ইলেকট্রন বাকি আছে। এখন এই ইলেকট্রনটা আমরা 3d অরবিটালে প্রবেশ করাবো না 4s অরবিটালে প্রবেশ করাবো, এটা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।
আর এটা নির্ণয় করতে গেলে তোমাকে অবশ্যই কি করতে হবে, এই 3d এবং 4s অরবিটালের ক্ষেত্রে শক্তির যে মানটা রয়েছে এই মানটা তোমাকে কি করতে হবে, n প্লাস l এর যোগফলের উপর ভিত্তি করে নির্ণয় করতে হবে। আবারও বলছি, এই যে আমাদের এই সর্বশেষ 19তম ইলেকট্রনটি পটাশিয়ামের 3d তে যাবে না 4s এ যাবে, এটা নির্ধারণ করার জন্য তোমাকে কি করতে হবে, 3d এর জন্য n প্লাস l এর মান হিসাব করতে হবে, 4s এর জন্য n প্লাস l এর মান হিসাব করতে হবে। হিসাব করার পর দেখতে হবে যে অরবিটালের ক্ষেত্রে মানটা কম হবে সেটা হবে নিম্ন শক্তি স্তর, আর যে অরবিটালের ক্ষেত্রে মানটা বেশি হবে সেটা হবে উচ্চ শক্তি স্তর। এখন আমরা হিসাব করে দেখি যে 3d এবং 4s অরবিটালের ভিতর কোনটি উচ্চ শক্তি স্তর এবং কোনটি নিম্ন শক্তি স্তর। তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমে 3d এর ক্ষেত্রে নির্ণয় করছি n প্লাস l এর মান। এখানে দেখো 3d এর ক্ষেত্রে n এর মান কিন্তু 3 বসানো হয়েছে, আর d এর জন্য ছোট হাতের l এর মান হয় হচ্ছে 2। তোমরা অনেকেই জানো, এই সাইডে একটু তোমাদের দেখা দরকার যে আমরা জানি যে s অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0 হয়, এরপর p অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 1 হয়, আর d অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 2 হয়, আর f অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 3 হয়। এটা তোমরা প্রত্যেকেই জানো আর কি। সেই দিক থেকে আমরা কি করেছি, 3d এর ক্ষেত্রে আমরা তো এখানে n এর মান 3 বসাইছি, আর দেখো d এর জন্য এখানে কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত, 2, সেই 2 আমরা বসাইছি। এই ক্ষেত্রে 3 আর 2 যোগ করলে 5 হবে আর কি। অপরদিকে দেখো 4s এর ক্ষেত্রে আমরা n প্লাস l এর মান হিসাব করেছি। এখানে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা এখানে দেখো s, এই s এর জন্য কিন্তু l এর মান হবে হচ্ছে কত, 0 হবে আর কি। দেখো সেই ক্ষেত্রে আমরা s এর জন্য l এর মান কত বসাইছি, 0 বসাইছি। বসানোর পর ক্যালকুলেশন করে আমাদের মান হয়েছে 4। এখন আমরা দেখতে পাচ্ছি 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান হয়েছে 5, আর 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান হয়েছে 4। তোমরা এখানে সিদ্ধান্ত নিতে পারছো যে n প্লাস l এর মান যার হচ্ছে কম হবে সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর বা নিম্ন শক্তির অরবিটাল, আর n প্লাস l এর মান যার ক্ষেত্রে বেশি হবে সেটা হবে উচ্চ শক্তির অরবিটাল। তা দেখো n 4s এর ক্ষেত্রে যেহেতু n প্লাস l এর মান 4 হয়েছে অর্থাৎ কম হয়েছে, সুতরাং এই 4s টা হচ্ছে নিম্ন শক্তি সম্পূর্ণ অরবিটাল। অপরদিকে 3d এর ক্ষেত্রে যেহেতু n প্লাস l এর মান হিসাব করে এই 4s এর চাইতে বেশি হয়েছে অর্থাৎ 5 হয়েছে, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু 3d হচ্ছে উচ্চ শক্তি সম্পূর্ণ অরবিটাল। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এখানে আমরা কি করব, আমাদের যেহেতু আউটবাউন্ড নীতির মূল লক্ষ্যই হচ্ছে যে নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে, সুতরাং এখানে কিন্তু 3d এর চাইতে 4s আমাদের কি করতে হবে, আগে ইলেকট্রন প্রবেশ করাতে হবে, কারণ 4s টা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল আর 3d টা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। এজন্য আমরা কি করব, পটাশিয়ামের 19তম ইলেকট্রন 4s এ বসাবো, আর 3d টা আমরা কি 0 অবস্থায় রেখে। এই হচ্ছে আমাদের দেখো পটাশিয়ামের স্বাভাবিক অবস্থায় আউটবাউন্ড নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস। এজন্য তোমাদের একটা প্রশ্ন অনেক সময় পরীক্ষাতে আসে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন। ইতিমধ্যে তোমার এই প্রশ্নটা অনেক সময় অর্ধবার্ষিক পরীক্ষাতে কিংবা প্রথম টিউটোরিয়াল পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল। প্রশ্ন করা হয়ে থাকে কি যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন, পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন। আমরা কিন্তু এইভাবে কি করেছিলাম, এই প্রশ্নটার ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম। এরপরে দেখো দ্বিতীয় বিষয়টা হচ্ছে অনেক সময় দেখা যাবে যে শক্তি স্তরের মান হিসাব করে দুইটার মানই সমান হয়ে যাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি কোন শক্তি স্তরটাকে নিম্ন ধরবে এবং কোন শক্তি স্তরকে উচ্চ ধরবে, এটা কিন্তু তোমাদের এবার ব্যাখ্যা করানো হবে। এটার জন্য দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, যে স্ক্যান্ডিয়াম 21 ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 4p। এখানে দেখো সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে আমাদের 4p এবং 3d এই দুটো অরবিটাল কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি। আমাদের ইতিমধ্যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 20টি ইলেকট্রন দেওয়া হয়ে গেছে, বাকি আর একটি ইলেকট্রন বাকি আছে, অর্থাৎ 21তম ইলেকট্রনটা আমরা 3d তে দেব না 4s এ দেব। এটা কিন্তু কি করব, আমরা আউটবাউন্ড নীতি অনুসারে সিদ্ধান্ত নিতে পারবো। কিভাবে নিতে পারবো দেখো, এই ক্ষেত্রেও কিন্তু আমাকে কি করতে হবে যে 3d এবং 4p এর ক্ষেত্রে কোনটি নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল এবং কোনটি উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল, এটি কিন্তু n প্লাস l এর মান হিসাব করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তা দেখো আমরা 3d এর ক্ষেত্রে কি করি, পূর্বের নিয়ম অনুসারে n প্লাস l এর মান হিসাব করে দেখা যায় 5 হয়। অপরদিকে 4p এর ক্ষেত্রে n প্লাস l এর মান হিসাব করে দেখা যায় 5 হয়। উভয় ক্ষেত্রে যেহেতু অরবিটালের মান কি হয়েছে, সমান হয়েছে, এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে যেহেতু উভয় অরবিটালের ক্ষেত্রে শক্তির মানটা সমান হয়ে গেল, অর্থাৎ n প্লাস l এর মানটা সমান হয়ে গেল, এখন আমরা আসলে কোনটাকে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল ধরবো আর কোনটাকে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল ধরবো, এটা ধরার জন্য আরেকটি নিয়ম তোমাদের ফলো করতে হবে। আর নিয়মটা হচ্ছে এই যে 3d এবং 4p এর ক্ষেত্রে এই দুটো অরবিটালের ক্ষেত্রে
যে অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানটা হচ্ছে কম হবে, ছোট হবে, সেটা হবে হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। আর যেটার ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানটা হচ্ছে বড় হবে, সেটা হবে উচ্চ শক্তির অরবিটাল, অর্থাৎ উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল হবে। তোমরা এখন দেখো এখানে 3D এর ক্ষেত্রে কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 3, আর 4p এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কিন্তু কত, 4। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 4p এর চাইতে কিন্তু 3D তে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানটা কম, অর্থাৎ ছোট। যেহেতু ছোট, সুতরাং 3D হবে হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, আর 4p টা হবে উচ্চ শক্তির অরবিটাল। সুতরাং আউটবাহ নীতি অনুসারে আমাদের কিন্তু স্ক্যান্ডিয়ামের 21তম ইলেকট্রনটি তোমার 4p তে না দিয়ে 3D তে দিতে হবে, আর 4p টা কি হবে, 0 হবে। তাহলে তোমাদের আবারও বলছি, যদি দুইটা অরবিটালের ক্ষেত্রে কি হয়, n + l এর মান সমান হয়ে যায়, তাহলে আমাকে কি করতে হবে, যে দুইটা অরবিটালের ভিতর যে অরবিটালের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানটা কম হবে, ছোট হবে, সেটা হবে নিম্ন শক্তির অরবিটাল। অপরদিকে যেটার ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানটা কি হবে, বেশি হবে, সেটা হবে উচ্চ শক্তির অরবিটাল। আর আউটবাহ নীতি অনুসারে ইলেকট্রনগুলো প্রথমে কি করবে, নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, এরপর পর্যায়ক্রমে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এজন্য স্ক্যান্ডিয়ামের 21তম ইলেকট্রন 4p তে না গিয়ে কোথায় যাবে, 3d তে যাবে। এজন্য তোমাদের একটা প্রশ্ন করা হয়, যে প্রশ্নটা হচ্ছে কি, স্ক্যান্ডিয়ামের 21তম ইলেকট্রনটি 4p তে না গিয়ে 3d তে যায় কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমাদের অনেক সময় পরীক্ষাতে দেওয়া হয়ে থাকে। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর এখন করতে পারবে আর কি। তো এই ছিল আমাদের মোটামুটি আউটবাহ নীতি অনুসারে আলোচনার বিষয়। এরকম আউটবাহ নীতি অনুসারে আরো অনেক পরমাণু রয়েছে, যাদের ইলেকট্রন বিন্যাস আমরা কি করতে পারবো, সুন্দরভাবে করতে পারবো আর কি। এরকম 2-4টি ইলেকট্রন বিন্যাস তোমাদের আরো দেখানোর চেষ্টা করছি। এরপর দেখো, আউটবাহ নীতি অনুসারে আরো কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাদের দেখানো হচ্ছে। তোমরা জানো আয়রন, নিকেল, জিঙ্ক, এটা আউটবাহ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস ঘটে। যেমন দেখো আয়রন 26 ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর 3d স্টোরেজ, তাহলে 18টি ইলেকট্রন দেওয়া আছে, আর বাকি ইলেকট্রন আছে হচ্ছে 8টি। এই 8টির ভিতর আমরা আউটবাহ নীতি অনুসারে কি করব, 3d আর 4s এর ভিতর প্রথমে 4s এর 2টি ইলেকট্রন দেব, আর বাকি যে 6টা ইলেকট্রন থাকে সেটা 3d দেওয়ার চেষ্টা করব। এই তো মোটামুটি হলো আউটবাহ নীতি অনুসারে আয়রন বা ফিরিয়ামের ইলেকট্রন বিন্যাস। এরপর দেখো নিকেলের ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6, 18টি ইলেকট্রন দেওয়া হলো। এরপর 4s এর 2টা দিব, তাহলে 20 হলো, 20 আর হচ্ছে 3d তে দেব 8টি ইলেকট্রন, এই হয়ে যাবে 28টি ইলেকট্রন। এটা আউটবাহ নীতি অনুসারে নিকেলের ইলেকট্রন বিন্যাস। এরপর জিঙ্কের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, দেখো 4s আমরা 2টি দিব, আর এখানে দেব হচ্ছে বাকি 10টি। এটা হচ্ছে আউটবাহ নীতি অনুসারে কিছু সংখ্যক মৌলের ইলেকট্রন বিন্যাস। এরপর দেখো আউটবাহ নীতি অর্থাৎ n + l নীতির কিছুটা ব্যতিক্রম ঘটে আর কি। সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাসই যে আউটবাহ নীতি অনুসারে হবে বা n + l নীতি অনুসারে হবে তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। তোমাদের দুই একটি ব্যতিক্রমী উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি। যেমন তোমরা জানো যে আমাদের পর্যায় সারণীর নিচে দুইটি গ্রুপ আছে বা সারি আছে, একটা হচ্ছে ল্যান্থিনাইজ সারি এবং একটা অ্যাক্টিনাইজ সারি। ল্যান্থিনাইজ সারির প্রথম যে মৌল ল্যান্থানাম, La57 আর কি, এই ল্যান্থানাম মৌলের ইলেকট্রন বিন্যাসে কিন্তু কি হয়, আউটবাহ নীতির ব্যতিক্রম ঘটে, অর্থাৎ n + l নীতির ব্যতিক্রম ঘটে। কিভাবে ঘটে দেখো, এই যে ল্যান্থানাম 57, জেনন আমরা জানি জেননের পারমাণবিক সংখ্যা হচ্ছে 54, এরপর 4f 5d 6s। তো দেখো ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু 6x2 দেওয়ার পরে তাহলে 57 আর দিয়ে কত হলো, 57 দিয়ে হচ্ছে জেননের যেহেতু 54, তাহলে 54 আর দিয়ে হচ্ছে 56 হবে, আর একটি ইলেকট্রন বাকি থাকে। এখন এই একটি ইলেকট্রন আমরা 4f এ দেব না 5d তে দেব, এটা কিন্তু আমরা কি করব, প্রথমে আউটবাহ নীতি অনুসারে নির্ধারণ করার চেষ্টা করব। সেই দিক থেকে আমরা কি করলাম দেখো, 4f এর ক্ষেত্রে আমরা n + l এর মান হিসাব করে 7 পেলাম, 5d এর ক্ষেত্রে আমরা n + l এর মান হিসাব করে 7 পেলাম। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উভয়ের ক্ষেত্রে n + l এর মান সমান হয়েছে, অর্থাৎ 7 হয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের আউটবাহ নীতি অনুসারে যেটা প্রকৃত নিয়ম সেটা হচ্ছে কি, যে দুইটি অরবিটালের ভিতর যে অরবিটালের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানটা ছোট হবে সেটা হবে হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, আর যেটার ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে বড় হবে সেটা হবে উচ্চ শক্তির অরবিটাল। এই ক্ষেত্রে দেখো 4f আর 5d এর ভিতর এখানে কিন্তু 4f < 5d হওয়ার কথা আর কি, অর্থাৎ 4f টা হবে নিম্ন শক্তির অরবিটাল আর 5d হবে উচ্চ শক্তির অরবিটাল। সেদিক থেকে অবশ্যই ল্যান্থানামের সর্বশেষ ইলেকট্রনটি কোথায় যাওয়ার কথা, 4f এ যাওয়ার কথা, অর্থাৎ 5d 0 হওয়ার কথা আর কি। তো সেই ক্ষেত্রে দেখো আসলে এরকম ইলেকট্রন বিন্যাস কিন্তু আমাদের হওয়ার কথা ছিল।
কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই ল্যান্থানামের ইলেকট্রন বিন্যাসটার আসলে ব্যতিক্রম ঘটে, আউটবাউন্ড নীতি এটা অনুসরণ করে না, n+l এর নীতি অনুসরণ করে না, যার কারণে এখানে দেখো ল্যান্থানামের আসলে প্রকৃত ইলেকট্রন বিন্যাসটা হবে কি, দেখো Xc 4f টা 0 হবে, 5d 1 হবে, 6s2 হবে। অর্থাৎ যেখানে ইলেকট্রনটা আউটবাউন্ড নীতি অনুসারে 4f এ যাওয়ার কথা ছিল, সেখানে 4f এর না আগে 5d তে চলে যাবে আর কি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু কিছু মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এই আউটবাউন্ড নীতি বা n+l নীতির কি ঘটে, ব্যতিক্রম ঘটে আর কি। অনুরূপভাবে শুধু ল্যান্থানাম না, এই যে অ্যাক্টিনাইড সিরিজের যে আরেকটি মৌল অ্যাক্টিনিয়াম আছে, অর্থাৎ অ্যাক্টিনিয়াম 89 যাকে বলা হয় আর কি, এই অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বিন্যাস যখন তুমি করবে তখন আউটবাউন্ড নীতি অনুসারে কিন্তু কি হবে না, অ্যাক্টিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে না, এখানেও কিন্তু কি হবে, আউটবাউন্ড নীতির বা n+l নীতির ব্যতিক্রম ঘটবে আর কি। এই তো মোটামুটি আজকে আমাদের আলোচনার বিষয় ছিল। আশা করি আউটবাউন্ড নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করাটা তোমাদের জন্য এখন সহজ হবে, এবং কোন কোন পরমাণুর ক্ষেত্রে আউটবাউন্ড নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস হবে না, অর্থাৎ ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস হবে। আজকে তোমরা এই আলোচনা থেকে সেটা জানতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি তোমাদের সামনে ইনশাআল্লাহ আমরা পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই অধ্যায় থেকে কোনো একটা টপিক আলোচনা নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা আজকের এই আউটবাউন্ড নীতির যে আলোচনাটা হলো, এই আলোচনায় যদি কোনো কিছু বুঝতে তোমাদের সমস্যা হয়, ইচ্ছা করলে তোমরা আমার ব্যক্তিগত যে মোবাইল নাম্বার আছে, মোবাইল নম্বরে এই বিষয়টা ডিসকাস করতে পারো, এবং যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সরাসরি আমাকে ফোন দিয়ে সেটা সলভ করে নেওয়ার চেষ্টা করতে পারবে। এজন্য তোমাদের সুবিধার্থে আমি আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি, সবাই একটু লিখে নেওয়ার চেষ্টা করো। 01720662166। তোমাদের যদি এই টপিকসটা কোথাও বুঝতে সমস্যা মনে হয়, তাহলে তোমরা অবশ্যই এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে তোমাদের সমস্যাগুলো সরাসরি আমার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।